সামনে একটা বাঘ দেখা গেছে, এই দেখুন বাঘ, এই দেখুন বাঘ। এই জঙ্গলে শুধুমাত্র কিন্তু হরিণ না, আর একটা জিনিসও প্রচুর পরিমাণে দেখা যায়, সেটা হচ্ছে উইয়ের ঢিবি। বলতে বলতে, হ্যাঁ বলতে বলতে আরো কতগুলো হরিণ, প্রচুর হরিণ। মানে আমি এই পার্টটা শুধুমাত্র বানাবো হচ্ছে সাফারির জন্য, এবং যদি পার্টটা যদি 40 মিনিটও হয় বলবো দেখুন, কারণ আমি ক্যামেরা অফই করতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর জিনিস আসছে। আজকে 26 তারিখ, 26শে ডিসেম্বর। আমরা কাল রাতে এখানে এসে পৌঁছেছি, এখানে মানে কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। আর আমরা এখন আছি হচ্ছে কানহা রিসর্টে। ভিডিওটা এভাবে শুরু করছি তার কারণ সত্যি ভিডিও করার মুডটা নষ্ট হয়ে গেছিলো, কারণ আমি ট্রেন থেকে এখানে আসা পর্যন্ত যা যা ভিডিও করেছিলাম আমার এইচডি কার্ডটা হট করে ডিটেক্ট করছে না ক্যামেরার। যাই না, ওই ভিডিওগুলো মনে হয় না আর পাওয়া যাবে, তাই ভেবেছিলাম যে এবার আর করবো না। কিন্তু এত সুন্দর জায়গা অবশ্যই আপনাদেরকে দেখানোর ইচ্ছেটা থাকে, তো তাই জন্য ঠিক করলাম যে আমরা ছোট ছোট করে মানে বানিয়ে ভিডিওগুলো ছোট ছোট করে তুলে সেটাকে নিয়ে একটুখানি জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আমরা এইমাত্র ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে আমরা দুপুর 1:30টার সময় বেরোবো। সাফারি হচ্ছে 3টে থেকে 5টা। আমরা আছি খাটিয়া গেটের সামনে, তো সব ইনফরমেশান শেয়ার করব। আমরা হাওড়া থেকে এসেছি 12810 হাওড়া মুম্বাই মেল, নেমেছি গন্ডিয়া স্টেশনে। আর গন্ডিয়া থেকে কানহার যে ন্যাশনাল পার্ক, আমরা যে আছি কানহা রিসর্টে, তার ডিস্টেন্স হচ্ছে 124 কিলোমিটার। তো অফিসিয়ালি এখানে 3.5 ঘন্টা মতো লাগার সময়, কিন্তু রাস্তা খুবই খারাপ, সেই কারণে লেগেছে প্রায় 4.5 ঘন্টা। তো ওই জার্নিটা একটু হেক্টিক, বাট পৌঁছে গেলে ঠিক আছে। আর এখন পর্যন্ত যেটুকু এক্সপ্লোর করেছি ওই কাইন্ড অফ আমাদের ডুয়ার্সের মতোই, আলাদা কিছু নেই, বরং আমি বলবো এখন পর্যন্ত ডুয়ার্সের সৌন্দর্য অনেক বেশি। বাট ঠিক আছে, জায়গাটার মধ্যে একটা গ্রামীণ ব্যাপার আছে, একটা গ্রাম গ্রাম ব্যাপার, কিছু নেই, মোবাইলের নেটওয়ার্ক খুব একটা ভালো না, একমাত্র এয়ারটেলটা চলছে। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো, বাট দেখা যাক নেক্সট কি হয়, সাফারিতে বাঘ দেখতে পাই কি পাই না। আমরা যে কানহা রিসর্টে আছি, সেই রিসর্টের ঘরের ভেতরটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো, কিন্তু সব কিছু ব্যবস্থা আছে ছিমছাম। এই হচ্ছে ঘরে ঢোকার মেন গেট। সরি, ঘরটা একটু অগোছালো। একটা বেশ সোফা মতো আছে, এখানে আরামসে বসে যায়, এমনকি শোয়াও যাবে একজন এক্সট্রা থাকলে। এরকম একটা টেবিল মতো আছে, ওখানে বেড সাইড টেবিল আছে 2খানা। আর এখানে আপনার একটা বেশ কিং সাইজ বেড, এখানে আরামসে 3 জন শুয়ে পড়তে পারেন। এদিকে টিভি আছে আর এসি লাগানো আছে। এখানে আপনার চায়ের কেটলি আর কিছু চায়ের শ্যাশে প্যাশে রাখা আছে, ওইগুলো চাইলে আবার দিচ্ছেও। আর এই জানলার থেকে এরকম একটা ভিউ। পেছনে কিন্তু এটা অ্যাকচুয়ালি জঙ্গল না, এটা পাশের যে রিসর্টটা আছে তারই প্রপার্টি। তো দুটোর মাঝখানে কিছু গাছপালা লাগানো আছে, তো ওটাই। বাট ঠিকঠাক, রাত্রিরে ঠান্ডা ছিল কালকে বেশ। আর এই হচ্ছে টয়লেট, সব কিছু আছে টয়লেটে। গিজারও ঠিকঠাক কাজ করছে, চেক করে নিয়েছি। এখানে আছে একটা আয়না, আর এই একটা আছে কাবার্ড মতো এখানে। তো বেশ ভালো। এবার আপনাদের একটুখানি কানহা রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রিসর্ট, এই হচ্ছে মেন গেট। এটা হচ্ছে রিসেপশন যাওয়ার জায়গা।
জায়গা অনেকটা সুন্দর জায়গা, বিশাল বড় একটা পুকুর আছে এদের নিজস্ব, কিন্তু কোনো মেনটেনেন্স সেরকম নেই। আমার মনে হয় পার্সোনালি যে অতটা বেশি টুরিস্ট এখানে আসে না, কারণ বাইরেও আমরা যখন যাচ্ছি তখন কিন্তু বেশি লোকজন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে গাড়িটা ঢোকে টুরিস্টদের, আর এখানে একটা পুকুর মতো আছে পাশে। এই হচ্ছে পুকুরটা এখানে, আর এখানে কয়েকটা রাজহাঁস ছাড়া রেখেছে এরা। এখানে অনেকখানি খালি মাঠ মতো আছে, হয়তো ফিউচারে কিছু একটা করবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর পিছনে হচ্ছে আমাদের কটেজগুলো যেখানে আমরা আছি। এবার একটু ভাড়াগুলো সম্বন্ধে বলে দিই। আমরা যে রুমগুলোতে আছি এটাতে পার রুম 2500 টাকা করে পড়েছে। আমরা এনাদেরকে ফোন করে বুক করিয়েছিলাম। আপনারা ওই ট্রাভেল ওয়েবসাইটগুলো তো দেখতে পারেন, মেক মাই ট্রিপ বা অ্যাগোটা, হয়তো কম পেলেও পেতে পারেন, কিন্তু আমরা যখন বুক করেছিলাম তখন কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তো সেই কারণে এদেরকে ফোন করেছিলাম 2500 টাকা করে, এবং তার সাথে কিন্তু কোনো রকম ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার কোনো কিছু ইনক্লুডেড না, সব আপনাকে আলাদা করে কিনতে হবে। আর এখানে যে মার্কেটটাতে আমরা গেলাম, জলের দাম বা সব কিছু 5 টাকা করে দাম বেশি। তো পারলে আপনারা যদি গন্ডিয়া হয়ে আসেন বা রায়পুর হয়ে আসেন বা জবলপুর হয়ে আসেন, সেখান থেকে কিনে নেবেন, গাড়িতে তুলে নেবেন, সেটাই বেটার। এই কানহা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য 3টে গেট আছে টোটাল। একটা হচ্ছে খাটিয়া, একটা মুখী, একটা সারহি। আমরা আছি খাটিয়া গেটের সামনে, কারণ এটাই সবচেয়ে কাছাকাছি। আর যদি বয়স্ক কেউ আসেন বা বাচ্চা নিয়ে আসেন, তাহলে অবশ্যই বলবো এই খাটিয়া গেটের কাছেই থাকবেন। তাহলে এখান থেকে কিন্তু যে অ্যাকচুয়ালি যে সাফারিটা শুরু হয় সেটা কিন্তু খুব কাছে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, আমি না এই নতুন একটা মাইক্রোফোন কিনেছি। মানে এতদিন খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতো আমার ভিডিওতে, তো জানাবেন তো কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমরা যে কানহা রিসর্টে আছি, সেই কানহা রিসর্ট থেকে জাস্ট মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে যদি 10 মিনিট হাঁটেন, তাহলে একটা ছোট মার্কেট মতো আছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস বা যা যা এসেন্সিয়াল দরকার, বিস্কুট, কেক ফেক সব পেয়ে যাবেন। কিন্তু 10 মিনিট মতো হাঁটতে হবে। আর এই সামনে একটা সাফারির গাড়ি আসছে, এইরকম গাড়িতে করেই কিন্তু আমরা সাফারিটা করব। এটা হচ্ছে সকাল 9টার সাফারিটা শেষ হলো এখন। এই রাস্তাতে পরপর টানা প্রচুর রিসর্ট আছে, কিন্তু একটা জিনিস যেটা আমরা ভুল করেছি, বিশেষ করে শীতকালে এলে অবশ্যই কিন্তু মাস্ক নিয়ে আসবেন। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড বড় বড় গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, আর প্রচণ্ড ধুলো ওড়াচ্ছে। তো যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, তারা তো অবশ্যই, যাদের নেই আমি সাজেস্ট করব তারাও কিন্তু নিয়ে আসবেন মাস্ক। এখন 2:30, সেই আমরা সাফারি শুরু করলাম। তখন আমাদের সব অরিজিনাল যে ভোটার কার্ড বা প্যান কার্ড কিছু একটা ডকুমেন্টস জমা নিল, মানে স্ক্যান করে ওরা নিয়ে নিল, আর অরিজিনালটা আমাদেরকে ফেরত দিয়ে গেল। তো এখানে যখন আসবেন অবশ্যই কিন্তু ক্যারি করবেন একটা অরিজিনাল, জেরক্সে কিন্তু কাজ হবে না। তো চলুন শুরু করা যাক। এখনই আমরা কোর এরিয়ায় ঢুকে গেছি। মানে প্রথমে ঢুকেই হচ্ছে গেটের ভেতর দিয়ে ঢুকেই হচ্ছে কোর এরিয়া, আর এখান থেকে আমাদেরকে 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত ওরা ভেতরে নিয়ে যাবে। তারপরে কাঁচা রোড শুরু হবে খানিকটা যাওয়ার পরে। তো ওইখানটা একটু রাস্তাটা মনে হয় খারাপ হবে, অ্যাকচুয়াল জঙ্গলের রাস্তা। এটা কোর এরিয়া, আর ওরা কোর বলছে তার কারণ হচ্ছে এই যে আমরা যে এখন সাফারিটা করছি, এই সাফারিতে কিন্তু ওরা অ্যাকচুয়াল কোরে নিয়ে যায় না বেশিটা, কারণ যেহেতু অন্ধকার হয়ে যায়। তো এটা একটা ইনফরমেশন আগে আমি জানতাম না। আর এদের সন্ধ্যেবেলাও একটা সাফারি হয়, যেটা সন্ধ্যে 7:30 থেকে, নাইট সাফারি 3 ঘন্টার। তো ওটাতে নাকি কালকে বাঘ দেখা গেছিল। এখন দেখা যাক আমরা কি দেখতে পাই।
এই দেখো হরিণ, এই যে এখানে কয়েকটা হরিণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ में भी दिख रहा है, ये साल फॉरेस्ट है सर, ये साल जो पहले कभी रेलवे लाइन पे उसके स्लीपर डालता था ना, इसी पेड़ों को डालता था। अब तो कंक्रीट के बनने लगे हैं अभी। ये हमारे स्पॉटेड साल और बेम्बू काफी है यहाँ पे। अच्छा, स्पॉटेड डियर इधर पे काफी बड़े बड़े हैं। तो अभी अपन ज्यादा रुकेंगे नहीं सर अभी इनके लिए, क्योंकि अपन ये जो टाइम होता है शॉर्ट टाइम होता है। अच्छा, अपन कोशिश करते हैं कि टाइगर को ट्रैक कर पाए, उस स्पॉट तक अपन जल्दी जल्दी पहुंच जाए। तो आप लोगों के पास कुछ इन्फॉर्मेशन रहता है कहाँ पे कब टाइगर स्पॉट होता है? कालागढ़ गया हुआ था तो स्पॉट है टाइगर देखने का, तो चांस ले सकते हैं अपन वहाँ। এখান থেকে কাঁচা রাস্তা শুরু হচ্ছে এবার। এতক্ষণ এলাম আমরা কিন্তু বেশ অনেকগুলো স্পটেড ডিয়ার দেখতে পেলাম, স্পটেড ডিয়ার বা ওয়ার্কিং ডিয়ার। দেখুন এখানে কয়েকটা হনুমান, যেটা আমাদের ওখানে খুব কমন। এখানেও কিছু হরিণ আছে এখানটাতে। এখানে কতগুলো বুনো শুয়োর। हाँ, ये लोग ये बहुत डेंजरस होता है सर नॉर्मली तो होते नहीं है वैसे। अच्छा, जो आदत क्या होता है, गड़बड़ मुड़ते नहीं है ना। हाँ, जब ये डर के भागते हैं तो स्टेडी भागते हैं। ओ अच्छा अच्छा, किसी को लग सकता है। अच्छा अच्छा अच्छा। এই যে বড় বড় বাঁশগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘাস প্রজাতির এবং সবচেয়ে বড় মাপের ঘাস। এবং এই বাঁশগুলো ওনারা বলছেন যে 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। তো এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে। আর জঙ্গলটা সত্যিই কিন্তু বিশাল বড় জঙ্গল। এখন বলছে যে টোটাল 80% বন্ধ করে দেওয়া হয়েছে, 20% আছে, ওটাকে 3টে জোনে ভাগ করে দিয়েছে। এই যেমন ধরুন যে আমরা যেমন খাটিয়া দিয়ে ঢুকলাম, যে আরো যে দুটো গেট আছে মুখী আর সারহি, সেরকম ভাবে। কারণ যদি কোনো জন্তু জানোয়ার এই যেভাবে টুরিস্টরা আসছে বা এই গাড়িগুলো চলছে তাতে যদি তাদের পরেশান হয়ে যায়, তাহলে তারা ওই জঙ্গলে 80% জঙ্গলে গিয়ে রেস্ট নিতে পারবে। সেই কারণে সরকার থেকে 80% জঙ্গল বন্ধ করে দিয়েছে। তো এখন পর্যন্ত আমরা প্রচুর হরিণ, দুটো শেয়াল, প্রচুর হনুমান আর কয়েকটা বুনো শুয়োর দেখতে পেয়েছি। होप फॉर द बेस्ट, यदि আসল দেখা পাই। কারণ हम लोग भी बंगाल से आए हैं रॉयल बंगाल टाइगर को ही देखने के लिए। দেখুন সামনে একটা কত বড় সাম্বার ডিয়ার। আচ্ছা, দুটো সিংয়ের মধ্যে একটা সিং ভেঙে গেছে। আর একটা ইনফরমেশন, 1 জুলাই থেকে সেপ্টেম্বর লাস্ট পর্যন্ত কিন্তু সাফারি বন্ধ থাকে পুরোটা। যেমন সেম আমাদের ডুয়ার্সে বোধহয় জুলাই থেকে, জুলাই না অগাস্ট থেকে বোধহয় বন্ধ হয়ে যায় ডুয়ার্সের সাফারি সেপ্টেম্বর পর্যন্ত। এখানেও তাই। দারুণ রাস্তা, দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আবার হালকা ধুলো আছে, খুব বেশি নেই যতটা ভেবেছিলাম। এখন পর্যন্ত অনেক কিছু দেখলাম, অনেক রকমের হরিণ, বাঁদর, সাম্বার ডিয়ার দেখলাম, তারপরে হচ্ছে আমাদের বুনো শুয়োর, প্রচুর কিছু। কিন্তু আসল লোকের দেখা এখনো পাইনি, সেই চেষ্টাই চলছে। তবে
হ্যাঁ, তবে জঙ্গলটা খুব সুন্দর, কিন্তু মানে পুরো যে খুব উঁচু নিচু রাস্তা যেমন গরুমারাতে আমরা যখন করেছিলাম সাফারি সেরকম না, মোটামুটি ঠিক আছে, গাড়ি যেতে যেতে একটা রাস্তা হয়ে গেছে। এখন আবার আমরা আর একটা রাস্তায় ঢুকছি। টোটাল তো 55 কিলোমিটার বলছে, দেখা যাক কতটা নিয়ে যায়। আচ্ছা, এই সাফারি করতে করতেই সাফারির কিছু ডিটেলস দিয়ে দিই। আমাদের এক একটা গাড়ি পড়েছে হচ্ছে 8,000 টাকা করে, আর এক একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জন বসতে পারবেন। আর যখন বুক করবেন, যে যে নামগুলো, মনে করুন আপনারা 8 জন এলেন, দুটো গাড়ি বুক করলেন, আপনারা একটা গাড়িতে 6 জনের নাম দিলেন আর একটা গাড়িতে 2 জনের নাম দিলেন। তো বসার সময়তেও কিন্তু সেরকম ভাবেই বসতে হবে, এই আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে বসে যাব, এখানে 4 জন এখানে 4 জন, সেটা কিন্তু এরা অ্যালাউ করে না, কারণ এটা নাকি একটা রিস্ক। তো যিনি গাইড থাকেন তিনি এটাই বলেন যে না, যেভাবে নাম আছে, যেমন আমাদের একটা গাড়িতে আছে 4 জন, একটা গাড়িতে আমরা 2 জন, তো এটা কিন্তু মাথায় রেখে যখন নামটা এন্ট্রি করবেন তখন সেইভাবেই এন্ট্রি করবেন। এই জঙ্গলে শুধুমাত্র কিন্তু হরিণ না, আর একটা জিনিসও প্রচুর পরিমাণে দেখা যায়, সেটা হচ্ছে উইয়ের ঢিবি। বলতে বলতে, হ্যাঁ বলতে বলতে আরো কতগুলো হরিণ, প্রচুর হরিণ। মানে আমি এই পার্টটা শুধুমাত্র বানাবো হচ্ছে সাফারির জন্য, এবং যদি পার্টটা যদি 40 মিনিটও হয় বলবো দেখুন, কারণ আমি ক্যামেরা অফই করতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর জিনিস আসছে। আর কন্টিনিউ অন করে রেখেছি। সামনে একটা বুনো শুয়োর, এটা হচ্ছে পুরুষ ময়ূর, এত সুন্দর একটা লেজ, এবং সামনে আর একটা আছে। এদিকে যে ঘাসগুলো দেখছেন, এটা ঘাস জমি মতো, ওনারা বলছেন রাত্রিবেলা বাঘ এখানেই আসে, কারণ এটা বাঘের শিকারের জন্য সবচেয়ে ভালো জায়গা। এই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, আর শিকার এলেই তখন শিকার ধরে। তো এখনো পর্যন্ত যে 2-3 জনকে জিজ্ঞেস করা হলো যারা হেঁটে আসছিল, না কেউ কোনো বাঘের দেখা পায়নি, জানি না কপালে আছে কিনা। দারুণ লাগছে, কোনোদিন তো এরকম প্রাকৃতিক পরিবেশ দেখিনি সামনে থেকে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। কালকে যখন আমি এখান থেকে ট্রেনে করে আসছিলাম, ট্রেনে আস্তে আস্তে বুদ্ধদেব গুহ ঋজুদা সমগ্র একটা নিয়ে এসেছি, সেই ঋজুদা সমগ্র পড়তে পড়তে আসছিলাম। তো সত্যি বুদ্ধদেব গুহ এত সুন্দর করে জঙ্গলকে চিনিয়ে দিয়েছে আমাদেরকে, যারা আপনারা পড়েছেন। এটা কিন্তু জিম করবেট বা কেনেথ অ্যান্ডারসনের বইও কিন্তু এত ডিটেলস পাওয়া যায় না, কোনটা মরি বা হাতির খেলতে কোনটা কুনকি হাতি, বা কোনটা বার্কিং ডিয়ার কি করে জঙ্গলকে আগে থেকে বুঝিয়ে দেয় যে বাঘ আসছে। অসাধারণ। আর প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা পাখির এত সুন্দর নাম বোধ হয় উনি ছাড়া কেউ দিতে পারবেন না, প্রত্যেকটা পাখির আলাদা আলাদা নাম। আর আমি জাস্ট একবার ইমাজিন করার চেষ্টা করছি, এই গাড়িতে ঢুকে বসে আছি আমরা, তাও এটা একটা সাফারি পার্ক, যেখানে কোনো মানে ম্যান ইটার বাঘ নেই, তাতে একটা কেমন গা ছমছম করছে। আর এই শিকারের গল্পে শিকারীরা যখন বন্দুক নিয়ে পায়ে হেঁটে গভীর জঙ্গলে ম্যান ইটারের পেছনে ধাওয়া করে, তখন কিরকম ফিলিংসটা হয়। कान्हा का सबसे बड़ा टाइगर कौन सा है? बजरंग बजरंग। अच्छा, मतलब कान्हा जोन का जो है ना हैवी टाइगर, उसको काफी बड़ा एरिया है सर। और आप लोग जो कौन सा जगह पे उतरना है नहीं उतरना है, ऐसा भी रूल है ना? हाँ सर, हाँ यहाँ पे एक सेंटर पॉइंट बना दिया गया है, कान्हा मेन सेंटर पॉइंट। हाँ, आप वहाँ आप उतर सकते हैं, वॉशरूम वगैरह जा सकते हैं, सुबह के टाइम में ऐसा तो नाश्ता वगैरह ले सकते हैं। हाँ। वहाँ नाश्ता वगैरह भी मिल जाता है, प्लस म्यूजियम वगैरह भी है, म्यूजियम अच्छा। भी देख सकते हैं। अच्छा, वो है। और अभी का टाइम क्या होता है, शॉर्ट टाइम है अभी, है ना? हाँ, तो शाम का टाइम पे, ठंडे का टाइम पे वैसे ही। সামনে একটা বাঘ দেখা গেছে, এই দেখুন বাঘ, এই দেখুন বাঘ। কোনো আওয়াজ করুন।
एक लेवल देखभाल करते हैं नहीं तो এই যে ভেতরটাতে ঢুকে যাচ্ছে। रोड में चले गए फर्स्ट टाइम देखा आपने हाँ फर्स्ट टाइम देखा, बाकी तो जूम में देखा था। আমার সামনে বাঘ দেখা যাচ্ছে, এই যে আসছে বেরোচ্ছে। পেচ্ছাপ করলো নিজের জায়গায় করলো, আরে কিচ্ছু না, কিচ্ছু করবে না, ও জানে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাইফের ফার্স্ট টাইম কানহাতে এসে। এখন এখান দিয়ে সব কটা গাড়ি বেরিয়ে গেল, শুধু আমাদের গাড়িটাই দাঁড়িয়েছিল। আর আমি প্রথম লক্ষ্য করলাম যে বাঘটাকে দেখা যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, পুরো রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলে গেল, জাস্ট আমাদেরকে তাচ্ছিল্য করে। এ দেখুন বাঘেরা এই যে মাঝে মাঝে পেচ্ছাপ করে যাচ্ছে গাছের গায়ে, তার মানে ওর এরিয়াটাকে ও নিশ্চিত করছে যে এটা আমার এরিয়া, এই এরিয়াতে অন্য কোনো বাঘ ঢুকবে না। যদিও আমার এই যে জ্ঞানগুলো সমস্ত বুদ্ধদেব গুহর বই পড়েই জানা, বাট সত্যি অসাধারণ ফিলিংস। যা ঢুকে গেল। আচ্ছা ভালো করে শুনুন, এটা হচ্ছে বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার কিন্তু ডাকছে যাতে বাঘটা আসছে, যেহেতু গোটা জঙ্গলকে সতর্ক করে দিচ্ছে। আমরা আর একটা অন্যদিকে যাচ্ছি, যাতে আবার ও যেখান দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ যেখান দিয়ে বেরোচ্ছে সেখান দিয়ে আমরা যদি আবার ওকে স্পট করতে পারি। আরো প্রায় 20 মিনিট মতো আমরা দাঁড়ালাম এখানে, যদি বাঘের দেখা পাওয়া যায়, বাট আর দেখা গেল না। মহারাজ ভেতরে ঢুকে গেছে। আর সবচেয়ে কতগুলো জিনিস আজকে দেখলাম, যেমন ফার্স্ট হচ্ছে বাঘ যে মূত্র ত্যাগ করে এটা গাছের গায়ে করলো, সেটা করে হচ্ছে নিজের এরিয়াটা, যে এটা ওর এরিয়া, এটাকেও নিশ্চিত করলো, যেটা এতদিন ধরে গল্পের বইয়ে পড়ে এসেছি, সেটা আজকে দেখলাম। সেকেন্ড হচ্ছে বাঘের পটি করা দেখলাম, এটা একটা বিশাল ব্যাপার। এটা আমি এর আগে ইউটিউবে দেখিনি, কিন্তু কান্না বা এরকম জঙ্গলগুলো থেকে এই সিনটা দেখেছে কিনা, এটা একটা বিশাল বড় পাওনা। যারা আমরা ভিডিও করি, এরকম যদি কোনো একটা শট পাই না, এটা বিশাল বড় ভাবনা। আমি যতটা সম্ভব ভালো করে দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু জুম করে তুলেছি, একটু সামান্য নর্মাল 4K থেকে ঝাপসা আসবে, বাট চেষ্টা করবো যতটা ভালো করে দেওয়া যায়। দেখে জানাবেন সবাই কেমন লাগে। আজকের মতো আমাদের সাফারি শেষ, এবার আমরা চলে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স হলো বাঘটা দেখে সামনে থেকে। 16,000 টাকা যেটা দিয়েছিলাম গাড়ি ভাড়া, পুরো সন্তুষ্ট আমরা সবকিছু দিক থেকে।
একদম সামনে থেকে, আর যখন বাঘ কাছে এসেছিল গাড়ির দরজার সামনে দিয়ে যাচ্ছে, রীতিমতো ভয় বুক কাঁপছিল। তো এটা পুরোপুরি লাখের ব্যাপার। আমরা যেখানটাতে বাঘটাকে স্পট করলাম সেখান দিয়ে কিন্তু আরো 4-5টা গাড়ি তার খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, এক্সপিরিয়েন্স এটাকেই বলে, ওখানেই খানিকক্ষণ বলে 10 মিনিট দাঁড়াবো, আর সেইখানটাতেই কিন্তু আমরা বাঘটাকে স্পট করলাম। দারুণ লাগলো, অবশ্যই দেখে জানাবেন যে ভিডিওতে কেমন লাগলো। দেখুন এখানে এইমাত্র একটা ইন্ডিয়ান গাউর দেখা গেছে, ঘাস খাচ্ছে, অনেকটাই দূর, আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। যাক, এই ট্রিপটাতে আমরা সবকিছু দেখতে পেলাম, একটা বিশাল বড় পাওনা। বাঘ থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো কিছু বাকি নেই এই কানহা ট্রিপে এসে, সত্যি তাই। আর একটা জিনিস সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হয়েছে না, অনেকগুলো গাড়ি একসাথে এসছে, তখন আমরা স্পট করেছি তা কিন্তু শুধু আমাদের গাড়ি ছিল এবং আমরা দুজন। তো এর ফলে কি হয়েছে, অনেকক্ষণ ধরে প্রায় 7-8 মিনিট ধরে এসছে, গাড়ির পাশ দিয়ে গেছে, হেঁটে গেছে, আমরা দেখতে পেয়েছি, ভিডিও করেছি, ও পটি করলো, টয়লেট করলো, সব কিছু আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু একটা দারুণ, এটা যদি সমস্ত গাড়ি একসাথে থাকতো তাহলে কিন্তু হতো না। আমাদের এবারের মতো সাফারি শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট পয়েন্টের দিকে। ওনাদের কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম যে এখানে টোটাল 144টা গেট আছে। তো আমরা যে গেট দিয়ে এসেছি আমরা কিন্তু সেই গেট দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ এখানে পাগমাগ দেখা গেছে, বাঘের পায়ের ছাপ, সকালের বা দুপুরের। তো যদি কিছু স্পট করা যায় সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে এখন ফিরছি। দারুণ এক্সাইটেড, দারুণ ভালো লাগছে। আরে আস্তে আস্তে সন্ধ্যেটা নামছে, তার সঙ্গে কিন্তু ঠান্ডাটাও বেড়ে গেছে খুব। হ্যাঁ, কেউ নেই, মানে শুধু আমাদের গাড়িটাই আছে, বাকি গাড়িগুলো সব অন্য দিকে। খুব দারুণ ভালো লাগছে।